মাধ্যমিক ২০২৬-এর সকল পরীক্ষার্থীকে স্বাগত। কাজী নজরুল ইসলামের লেখা তোমাদের সিলেবাসের সবথেকে শক্তিশালী কবিতাগুলোর একটা হলো প্রলয়োল্লাস। চলো আজকের আলোচনাটা শুরুই করা যাক কবিতার সেই আগুন ঝরানো লাইনগুলো দিয়ে। হ্যাঁ, প্রলয়োল্লাস নামটা শুনলেই যেমন গায়ে কাটা দেয়, তেমনি এই কবিতাটা পড়তে গিয়েও অনেকের কিন্তু মাথা খারাপ হয়ে যায়। বেশিরভাগ ছাত্রছাত্রীর একটাই অভিযোগ, স্যার কবিতার ভাষাটাই বড্ড কঠিন, শব্দগুলোর মানেই তো ধরতে পারি না, তাহলে উত্তর লিখব কি করে? কিন্তু আমি যদি বলি এই ভয়টা আসলে কিছুই না, যদি বলি আজকের এই ক্লাসটার পর প্রলয়োল্লাস তোমাদের কাছে সবথেকে সোজা আর প্রিয় একটা কবিতা হয়ে উঠবে, অবাক হচ্ছ? চলো দেখা যাক। আমি জানি সমস্যাটা কোথায় হয়। ওই যে কিছু শব্দ আছে যেগুলো দেখলেই কেমন যেন অচেনা লাগে, তাই না? আর ওই কঠিন শব্দগুলোর জন্যে পুরো কবিতার আসল মানেটাই আর পরিষ্কার হয় না। আসনো, এই সমস্যাটা কিন্তু শুধু তোমার একার নয়। প্রায় ৯০% ছাত্রছাত্রী ওই পিঙ্গল, ত্রস্ত জটাজাল বা কৃপান এর মতো শব্দগুলো দেখেই ঘাবড়ে যায়। কিন্তু একদম চিন্তা করো না, একটু পরেই দেখবে এই প্রত্যেকটা শব্দের মানে কত সোজা। আমি কথা দিচ্ছি, এই ১০ মিনিটের আলোচনাটা মন দিয়ে শোনার পর প্রলয়োল্লাস তোমাদের কাছে একদম জলভাত হয়ে যাবে। আর শুধু তাই নয়, ভিডিওর শেষে থাকছে মাধ্যমিক ২০২৬-এর জন্য ১০০% কমন সাজেশন। তাহলে আর দেরি কেন, চলো ঝাঁপিয়ে পড়া যাক। দেখো, যে কোনো কবিতা ভালো করে বুঝতে হলে আগে তার জন্ম ইতিহাসটা জানতে হয়। মানে কবি কেন লিখলেন কবিতাটা, কোন পরিস্থিতিতে লিখলেন। চলো আমরাও প্রথমে প্রলয়োল্লাস কবিতার প্রেক্ষাপট বা হিস্টোরিক্যাল কনটেক্সটে একটু বুঝিনি। একবার চোখ বন্ধ করে ভাবো তো সেই সময়টার কথা। আমাদের দেশ তখন ব্রিটিশদের দখলে, চারদিকে শুধু অত্যাচার, শোষণ আর পরাধীনতার যন্ত্রণা। কবি নজরুল ইসলাম ঠিক এই পরাধীন, জরাজীর্ণ পুরনো ব্যবস্থাটাকেই ভেঙে ফেলতে চাইছিলেন। এই ব্রিটিশ শাসনটাই হলো সেই পুরনো ভেঙে পড়া ব্যবস্থা, যা ধ্বংস করাটা খুব দরকার হয়ে পড়েছিল। এই স্লাইডটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, ভালো করে বোঝো। কবি এখানে একটা দারুণ তুলনা টেনেছেন। একদিকে আছে ব্রিটিশ শাসন, মানে ওই পুরনো পচাগলা ব্যবস্থাটা, আর অন্যদিকে আছে ভারতের বিপ্লবী যুবশক্তি। কবি এই বিপ্লবীদের তুলনা করছেন প্রলয় বা মহাদেবের নটরাজি রূপের সঙ্গে। ঠিক যেভাবে শিব পুরনোকে ধ্বংস করে নতুন জগৎ তৈরি করেন, সেভাবেই আমাদের দেশের বিপ্লবীরাও এই ব্রিটিশ শাসনকে ধ্বংস করে একটা নতুন স্বাধীন ভারত করবে। আর এই একটা লাইন যদি মাথায় রাখতে পারো, তাহলে পুরো কবিতাটাই ক্লিয়ার হয়ে যাবে। ভাঙা গড়ার খেলা। একদিকে যেমন ভাঙার একটা ভয় আছে, তেমনি অন্যদিকে আছে নতুন কিছু গড়ার আনন্দ। প্রলয়ের মধ্যে দিয়েই সৃষ্টির উল্লাস। আর এটাই হলো প্রলয়োল্লাস, মানে প্রলয় প্লাস উল্লাস। সোজা, তাই না? চলো এবার আমরা কবিতার একদম ভেতরে ঢুকব, যাকে বলে একেবারে লাইন বাই লাইন পোস্টমর্টেম। প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা লাইন ধরে ধরে আমরা এর মানেটা এমনভাবে বুঝব যাতে আর কিচ্ছু কঠিন না লাগে। কবিতার শুরুতেই কবি একটা ঝড়ের আশার কথা বলছেন, তবে এটা কিন্তু সাধারণ কোনো ঝড় নয়। এই ঝড় হলো বিপ্লবের ঝড়, যা পরাধীনতাকে একেবারে শিকড় থেকে উপড়ে ফেলবে। এখানে একটা প্রশ্ন মনে আসতেই পারে, আচ্ছা ভয়ঙ্কর আবার হাসে না কি? হ্যাঁ হাসে, কারণ সে তো আসছে ভালো কিছু করার জন্য, পরিবর্তন আনার জন্য। কালবৈশাখী ঝড়ের মতো তার চেহারাটা হয়তো ভয়ঙ্কর, কিন্তু তার হাসিতে মিশে আছে একটা নতুন সকালের প্রমিস। তাই তার আশাটা আসলে ভয়ের নয়, আনন্দের। এবার আমরা চলে এসেছি কবিতার সবথেকে গুরুত্বপূর্ণ অংশে। এই পার্টটা কিন্তু কবিতার হার্ট, মানে হৃৎপিণ্ড। এখানে কবি মহাকাল বা শিবের রূপের সঙ্গে বিপ্লবীদের তুলনা করেছেন। এটা বুঝে গেলেই পুরো কবিতাটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। দ্বাদশ রবি মানে কি? পুরাণে আছে পৃথিবী ধ্বংসের সময় নাকি আকাশে ১২টা সূর্য একসঙ্গে ওঠে। ভাবতে পারছো ব্যাপারটা? কি প্রচণ্ড তার তাপ, কি তার আগুন! কবি বলছেন বিপ্লবীদের চোখেও ঠিক ওই ১২টা সূর্যের আগুন জ্বলছে। তাদের রাগ, তাদের তেজ ঠিক ততটাই। আর তাদের চুলের ঝাপটায় আকাশ তুলে উঠছে। ওই যে বলা হয়েছে পিঙ্গল জটাজাল, পিঙ্গল মানে হলো আগুনের মতো হলদে বাদামি রং, মানে বিপ্লবীদের জটাও যেন আগুনে জ্বলছে। পরের লাইনটা দেখো, বিন্দু তাহার নয়ন জলে, সপ্ত মহা সিন্ধু দোলে। ভাবো কি অসম্ভব পাওয়ারফুল একটা লাইন।
মানে ওই মহাকাল বা বিপ্লবীর এক ফোঁটা চোখের জলেই ৭-৭টা মহাসমুদ্র কেঁপে উঠতে পারে। তাদের ভেতরের শক্তিটা ঠিক এতটাই বেশি। আর তাদের আসার আগে আকাশে যে বাজ পড়ছে সেই শব্দটা শুনে মনে হচ্ছে যেন তলোয়ার বা কৃপাণ ঝনঝন করে উঠছে। এই ভয়ঙ্কর শব্দটা আসলে এই পুরনো ব্রিটিশ শাসনকে ভয় দেখাচ্ছে। এরপর কবি আরও দুটো দারুণ ছবি এঁকেছেন, দিগম্বর আর শিশুচাঁদ। চলো দেখি এর আড়ালে কি লুকিয়ে আছে। লাইনে বলা হচ্ছে, বজ্র শিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর। এই ভয়ঙ্করটা কেমন? সে হল দিগম্বর। দিগম্বর মানে যার কোনো পোশাক নেই। এর আসল মানেটা হল বিপ্লবীদের কোনো লোভ নেই, কোনো পিছুটান নেই। তারা বাড়িঘর, পরিবার সবকিছুর মায়া ত্যাগ করে শুধু দেশের মুক্তির জন্য পথে নেমেছে। কিন্তু এখানেই তো আসল মজাটা। এই ভয়ঙ্কর ধ্বংসের দেবতার কপালে আবার এক ফালি কচি চাঁদ বা শিশুচাঁদের কর লাগানো আছে। তার মানে কি? তার মানে হল ধ্বংসটাই শেষ কথা নয়। এই প্রলয়ের পরেই একটা শান্ত, সুন্দর নতুন সকাল আসবে। ধ্বংসের মধ্যেই আসলে লুকিয়ে থাকে সৃষ্টির একটা মিষ্টি প্রমিস। কবিতার একদম শেষে এসে কবি আমাদের আসল কথাটা বলেছেন। যে ভয়টা দিয়ে কবিতাটা শুরু হয়েছিল, শেষে এসে সেই ভয়টাকেই তিনি খুশিতে বদলে দেওয়ার কথা বলছেন। এ লাইনটা ভালো করে মনে গেঁথে নাও। যাকে দেখে আমাদের ভয়ঙ্কর মনে হচ্ছে, সে আসলে সুন্দর। কেন সুন্দর? আরে সেই তো পরাধীনতার মতো একটা অসুন্দর জিনিসকে শেষ করে স্বাধীনতার মতো একটা সুন্দর সকাল নিয়ে আসবে। তাই কবি আমাদের বলছেন, তোমরা প্রলয় বা ধ্বংস দেখে ভয় পেও না, কারণ এই ধ্বংসের গর্ভ থেকেই তো নতুন সৃষ্টির জন্ম হবে। আশা করি কবিতাটা এখন তোমাদের কাছে অনেকটাই পরিষ্কার, তাই না? এবার হলো আসল জিনিস। সবাই চটপট খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও। আমি এখন মাধ্যমিক 2026-এর জন্য কয়েকটা প্রশ্ন বলে দিচ্ছি, যেগুলো তৈরি করে গেলেই এই কবিতা থেকে ফুল মার্কস পাবেই পাবে। আচ্ছা, প্রথমে ৩ নম্বরের প্রশ্নগুলো দেখে নাও। ১ নম্বর, তোরা সব জয়ধ্বনি কর। এখানে তোরা মানে হলো পরাধীন ভারতের সাধারণ মানুষ, আর তাদের জয়ধ্বনি করতে বলা হয়েছে কারণ ভয়ঙ্কর সুন্দর আসছে নতুন যুগান্তে। ২ নম্বর, আসছে নবীন। এখানে নবীন মানে বিপ্লবীরা কিভাবে পুরনো অসুন্দর ব্যবস্থাকে শেষ করবে সেটা লিখতে হবে। আর ৩ নম্বর, ভেঙে আবার গড়তে জানে সে চিরসুন্দর। এখানে চিরসুন্দর হল বিপ্লবী শক্তি, যে পুরনোকে ভেঙে নতুনকে গড়তে জানে। এবার আসি ৫ নম্বরের বড় প্রশ্নে। প্রথমটা, প্রলয়োল্লাস কবিতার নামকরণের সার্থকতা। এটা খুব খুব গুরুত্বপূর্ণ। ২ নম্বর প্রশ্নটা হল কবিতায় কবির বিদ্রোহ আর আশার কথা। এটাকে তো এবছরের জন্য মোস্ট ওয়ান্টেড প্রশ্ন বলতে পারো। আর ৩ নম্বর হল কাল ভয়ঙ্করের বেশ্যে এবার ওই আসে সুন্দর। এই লাইনটা তাৎপর্য। এই ৩টে প্রশ্ন ভালো করে তৈরি করে ফেললে ব্যাস আর কিছু লাগবে না। তাহলে পুরো আলোচনাটা থেকে আমরা কি শিখলাম? আমরা এটাই বুঝলাম যে প্রলয় উল্লাস শুধু ভাঙার বা ভয়ের কবিতা নয়। এটা আসলে ভাঙার মধ্যে দিয়ে নতুন কিছু তৈরি হওয়ার আনন্দের কবিতা। পরীক্ষার খাতায় উত্তর লেখার সময় একটা গোল্ডেন টেপ মনে রেখো। তোমাকে কিন্তু দুটো দিকই দেখাতে হবে। একদিকে যেমন মহাকালের ওই ভয়ঙ্কর রুদ্রমূর্তির কথা লিখবে, তেমনি সমান গুরুত্ব দিয়ে নতুন দিনের আগমন বা সৃষ্টির আনন্দের কথাও লিখতে হবে। এই দুটো পয়েন্টে ব্যালেন্স করে উত্তর লিখলেই দেখবে ফুল মার্কস আসবেই। আমি আশা করি প্রলয়োল্লাস নিয়ে তোমাদের মনে সব ভয় কেটে গেছে। তাও যদি কোনো লাইন বা শব্দ নিয়ে এখনও একটুও খটকা থাকে, একদম চিন্তা না করে নিচে কমেন্টে লিখে জানাও। আমি অবশ্যই উত্তর দেব। আজকের আলোচনাটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, কারণ খুব তাড়াতাড়ি আমরা অসুখী একজন কবিতাটা নিয়েও ঠিক এভাবে আলোচনা করব। ততক্ষণ সবাই মন দিয়ে পড়তে থাকো।